বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। রাম ঠাকুরের কথা বইটি ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি পাঠ করা শুরু করছি। তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আমি পাঠ করা শুরু করছি। কথাগুলি বলিতে অত্যন্ত কষ্টবোধ হইতেছে, তথাপি না বলিয়া পারিতেছি না। ইহারা ঠাকুরকে ভাবিলেন ইহাদের প্রতিদ্বন্দ্বী, যেন ইহাদের শিষ্য ছিনাইয়া লইতে আসিয়াছেন। আমার নিকট বিশদভাবে ঠাকুরের পরিচয় পাইয়া ও তাহার নিতান্ত সন্নিকটে গিয়াও একবার সাক্ষাৎ করিতে ইহাদের প্রবৃত্তি হইল না, যেন তাহাদের উপর একটা আক্রোশ লইয়া ফিরিয়া গেলেন। ইহার কিছুদিন পরেই গুরুদেবের মৃত্যু হয়, কিন্তু আমি লক্ষ্য করিয়াছি যে তাহার পুত্ররাও ঠাকুরের প্রতি একটা বিরুদ্ধ ভাব পোষণ করিয়া আসিয়াছেন, এবং এই জন্য মাঝে মাঝে আমাকে যে অসুবিধায় পড়িতে হয় নাই তাহাও বলিতে পারি না। সেই প্রথম দিনই তাহাদের কথা শুনিয়া ঠাকুর কিন্তু আমাকে বলিয়াছিলেন, যেমন আর 5 বিত্তা অর্থাৎ বৃত্তিভোগী, ইহারাও তাই ইহাদের বৃত্তির উচ্ছেদ করিবেন না। সেই হইতে বরাবরই তাহাদিগকে যৎকিঞ্চিৎ বৃত্তি দিয়া আসিয়াছি, কিন্তু তাহাতে ইহাদের ক্ষোভের নিবৃত্তি হয় নাই। শুধু এই কথা বলিবার জন্য আমি এই প্রসঙ্গের উত্থাপন করি নাই। আমার মত, অনেকেই গুরুকুলের নিকট না গিয়া ঠাকুরের শ্রীচরণাশ্রিত হইয়াছেন। আবার এমনও দেখিয়াছি যে উন্নত দীক্ষা লইয়া পরে আবার আসিয়া ঠাকুরের আশ্রয় লইয়াছেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ঠাকুরের 2-4টি কথাতেই সকল দ্বন্দ্বের অবসান হইয়া গিয়াছে। ক্ষোভ বা অসন্তোষের কোনো কারণই থাকে না। একবার একজন গোস্বামী তাহার এক ভাবী শিষ্যের ঠাকুরের শ্রীচরণাশ্রিত হওয়ার সংবাদ পাইয়া নিজেই একটা অভিযোগের ভাব লইয়া ঠাকুরের নিকট আসিয়াছিলেন। ঠাকুর তখন ঢাকায় বীরেন মজুমদার মহাশয়ের বাড়িতে ছিলেন। আমিও ঠাকুরের নিকটেই ছিলাম। গোস্বামী মহাশয় তাহার নালিশ পেশ করিতেই ঠাকুর তাহাকে বলিলেন, আপনি ওর উপর একটু দয়া রাখবেন। উনি তো অসহায়, দুর্বল। আপনার দয়া ছাড়া ওর আর কি আছে? কথা কয়টি এমন সহজ সরলভাবে বলিলেন যে কেন জানি না ওই ভদ্রলোক কাঁদিয়া ফেলিলেন, এবং একটু পরে ঠাকুরকে প্রণাম করিয়া নিঃশব্দে বাহির হইয়া গেলেন। এরূপ ব্যাপার আমি আরও কয়েকবার প্রত্যক্ষ করিয়াছি। এই জন্যই আমি নিঃসন্দেহ যে সেদিন যদি গুরুদেব ও গুরুপুত্র আমার সদর আহ্বান উপেক্ষা করিয়া অভিমানবশত বারান্দায় অপেক্ষা না করিয়া অন্তত 5-7 মিনিটের জন্যও ঠাকুরের নিকটে আসিয়া বসিতেন, তাহা হইলে সমস্যাটা সহজেই মিটিয়া যাইত, কোনো প্রকার তিক্ততারই সৃষ্টি হইত না। আর সামান্য 2-4টি কথা বলিলেই এই দর্জিপাড়ার প্রসঙ্গ শেষ হইয়া যায়। ঠাকুর আমার বাড়ি হইতে চলিয়া যাইবার 2 দিন পূর্বে বৈকালের দিকে এক ভদ্রলোক আমার বাড়িতে আসিলেন। ইহার সহিত আমার সামান্য পরিচয় ছিল, তবে এইটুকু জানিতাম যে তিনি এককালে একজন প্রভূত বিত্তশালী ব্যক্তি ছিলেন। রেশ খেলায় সর্বশান্ত হইয়াছেন, এবং বর্তমানে স্ত্রী ও পুত্রের নামে যে সম্পত্তিটুকু আলাদা করা ছিল তাহার উপর নির্ভর করিয়াই কোনো প্রকারের সংসার যাত্রা নির্বাহ করিতেছেন। একদিকে স্ত্রী ও পরিবারবর্গের গঞ্জনা, অন্যদিকে নিজের মনে কৃতকর্মের জন্য অনুশোচনা। ভদ্রলোক অত্যন্ত অশান্তিতে দিন কাটাইতেছিলেন, এবং সাধু সন্ন্যাসীর কথা শুনিলেই সেখানে ছুটিয়া যাইতেন। এক ঠাকুরের নিকটে নিরিবিলি বসিয়া আছি, হঠাৎ দেখিলাম যে আমার ভৃত্য সেই ভদ্রলোককে তেতলায় আনিয়া উপস্থিত করিয়াছেন। আমিও উঠিয়া গিয়া তাহাকে ঘরের ভিতরে লইয়া আসিলাম। তিনি ঠাকুরকে প্রণাম করিয়া তাহার সম্মুখে উপবেশন করিলেন। কিছুক্ষণ এক দৃষ্টে ঠাকুরের দিকে তাকাইয়া রহিলেন, কোনো কথাই বলিলেন না। হঠাৎ একসময় ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন,
শান্তি কিসে পাওয়া যায় বলতে পারেন? উত্তরে ঠাকুর বলিলেন, শান্ত হইলেই শান্তি পাওয়া যায়। ছোট্ট একটি বাক্য, অথচ কি সুন্দর, কি মর্মস্পর্শী। কথাটা লইয়া আরও কিছুক্ষণ আলোচনা চলিয়াছিল মনে আছে, এবং ঠাকুরের কথায় আমি ইহাই বুঝিয়াছিলাম যে শান্তির উপাদান বাহিরে অনুসন্ধান করা বৃথা, নিজের ভিতরেই তাহার অনুসন্ধান করিতে হয়। বাহিরে খুঁজিয়া ধন জন বৈভবাদি পাইলেও পাইতে পারো, কিন্তু শান্তি পাইবে না। আমরা অনেক সময় ভাবি যে সংসারের যাবতীয় কর্ম সমাধান করিয়া, পুত্রকন্যা সম্বন্ধে যথাকর্তব্য সম্পাদন করিয়া শেষ বয়সে মহানন্দে ঠাকুর সেবায় ও আত্মচিন্তায় নিমগ্ন হইয়া থাকিব। কিন্তু এইরূপ চিন্তার মূলে কোনো যৌক্তিকতা নাই। একজন সাধুর মুখে শুনিয়াছিলাম, সমুদ্র শান্ত কল্লোলে স্নাতু মিচ্ছন্তি বর্বরা। সমুদ্রের পাড়ে দাঁড়াইয়া ঢেউ থামিবার আশায় অপেক্ষা করিয়া থাকিলে ইহা জীবনেও আর স্নান করা হইব না। সংসার তরঙ্গও তদরূপী, ইহা কখনো থামিবে না। স্নান করিতে হইলে এই তরঙ্গের মধ্যে হাবুডুবু খাইয়াই তাহা করিতে হইবে। তরঙ্গ শান্ত হইবে না, শান্ত নিজেকেই হইতে হইবে। তো বন্ধুরা, আমি আজকে আর পাঠকে এগিয়ে নিয়ে যাব না, পরের দিন ঠিক পরের থেকে পাঠ করব। আজকের মতো এখানেই পাঠকে বিরাম দিলাম।